আচ্ছা, এই হচ্ছে আপনার অটো স্ট্যান্ড, আর ওদিকে রয়েছে আপনার টোটো স্ট্যান্ড। এখানে অটো দাঁড়িয়ে আছে, কারণ অটো ওখানেই থাকে আপনার। এই অটো স্ট্যান্ড থেকে আমি অটো রিজার্ভ করে নিলাম। এই সামনে দাদা। দাদা, তোমার নামটা? আমার নাম বাবু দাস। আর দাদার নাম হচ্ছে বাবু দাস। আমি দাদার থেকে দাদার নাম্বারটা নিয়ে আমার স্ক্রিনের ডেসক্রিপশান বক্সে আর ভিডিওর ওপরে দিয়ে দেবো। যদি আপনাদের মনে হয় প্রয়োজন হয় যে ব্যান্ডেলের আশপাশগুলো ঘুরে দেখবেন, তাহলে দাদার সঙ্গে কিন্তু যোগাযোগ করে দিতে পারেন। হাওড়া বর্ধমান মেন শাখার একটি অন্যতম স্টেশন হলো ব্যান্ডেল। প্রাচীনকালে এই ব্যান্ডেলই ছিল আমাদের রাজ্যে পর্তুগিজদের বাণিজ্যের সেরা ঠিকানা। পর্তুগিজরা সপ্তগ্রাম থেকে তাদের বাণিজ্য শুরু করলেও সরস্বতী নদীর গভীরতা কমে যাওয়ায় হুগলি নদীর তীরে অবস্থিত এই ছোট্ট শহর ব্যান্ডেলে থেকেই তারা স্থায়ীভাবে ব্যবসা বাণিজ্য শুরু করে, যার ফলস্বরূপ নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্যই 1599 খ্রিস্টাব্দে এই শহরের বুকেই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের জন্য প্রথম চার্চ নির্মাণ করেন, যা বর্তমানে ব্যান্ডেল শহরের ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চ নামেই আমাদের সকলের কাছে পরিচিত। ব্যান্ডেল চার্চ ছাড়াও এখানকার আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম মোহাম্মদ মহসিনের বিশালাকার ইমারত ইমামবাড়া, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের নামে নামাঙ্কিত লাহিড়ী বাবার আশ্রম, শ্রীরাম শর্মা আচার্য স্থাপিত গায়ত্রী আশ্রম এবং আমাদের সকলের পরিচিত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমিতে। এছাড়াও একদিনের ব্যান্ডেল ভ্রমণে আপনারা আরও ঘুরে দেখতে পারেন বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, ত্রিবেণীর জাফর খান গাজীর দরগা, নেতাই ধোপানির ঘাট, ডাকাত কালীবাড়ি, ঝাউতলা কালীবাড়ি এবং চুচুড়ার খাদিনা মোড়ের কাছে অবস্থিত সুসানা আন্না মারিয়া সমাধি। ব্যান্ডেল এবং ব্যান্ডেলের আশপাশ ঘুরে দেখার জন্য অবশ্যই সকাল সকাল আসুন। সকাল 8টার মধ্যে ব্যান্ডেল পৌঁছে গেলে কমপ্লিট ট্যুরে যা যা জায়গা বললাম শেষ করতে কিন্তু বিকাল 5টা বেজে যাবে। এরপর আপনারা নিকটবর্তী যে স্টেশনে পৌঁছতে চাইবেন, টোটো বা অটো আপনাকে সেখানেই নামিয়ে দেবে। কমপ্লিট ট্যুরের ক্ষেত্রে ভাড়া কিন্তু পড়বে 1000 টাকা। শুধুমাত্র ব্যান্ডেল ও হংসেশ্বরী মন্দির যদি করতে চান, সেক্ষেত্রে ভাড়া পড়বে 500 থেকে 700 টাকা। কি কি ঘুরবেন তা তো এক ঝলকে বলেই দিলাম, আর কিভাবে ঘুরবেন তার জন্য অবশ্যই দেখতে হবে ব্যান্ডেল ভ্রমণ পর্ব। লিংক নিচের ডেসক্রিপশন বক্স ও ওপরের আই বাটনে পেয়ে যাবেন। আর আমার এই জার্নিতে আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক আজকের পর্ব। রাস্তার এমনই হালত যে এখানে আর অটো ঢুকলো না, হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। বললো যে 5 মিনিট লাগবে গায়ত্রী আশ্রম হেঁটে যেতে। রাস্তা পুরো খোঁড়া। যাই, যখন এত দূর এলাম ঘুরেই আসি গায়ত্রী আশ্রমটা। চলুন গায়ত্রী আশ্রমে গিয়ে তারপর আপনার সাথে আবার কথা হচ্ছে। এসে পৌঁছালাম গায়ত্রী আশ্রম। হুগলি জেলার রাজহাট অঞ্চলে অবস্থিত এই গায়ত্রী আশ্রম লাহিড়ী বাবার আশ্রম থেকে যার দূরত্ব 5 থেকে 7 মিনিট। টোটো বা অটোতে এলে ভাড়া নেবে 10 টাকা। হেঁটে আসতে চাইলে গুগল ম্যাপ দেখে অনায়াসেই এখানে পৌঁছে যাওয়া যায়। ব্যান্ডেল স্টেশন থেকেও গায়ত্রী আশ্রম পৌঁছানোর জন্য টোটো বা অটো পেয়ে যাবেন। স্টেশন থেকে এই আশ্রমের দূরত্ব 5 কিলোমিটার। ঘন সবুজের আবরণে সজ্জিত এই আশ্রম যেন এক অপার শান্তি বিরাজ করছে এখানে। ছায়া ঘেরা নিরিবিলিতে একাকী সময় কাটানোর উপযুক্ত স্থান এই গায়ত্রী আশ্রম। হরিদ্বারের শান্তিকুঞ্জের নাম কম বেশি আমরা সকলেই শুনেছি। হরিদ্বারের সেই শান্তিকুঞ্জের অনুকরণেই তৈরি হুগলির রাজহাটের এই গায়ত্রী আশ্রম। 2000 সাল নাগাদ তৈরি। আবার কারো মতে 2002 সালে এই আশ্রমটি তৈরি করেন পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য এবং শ্রীমতী ভগবতী দেবী। বর্তমানে এটি পুনর্নির্মিত হয়েছে। আশ্রমে ঢুকতেই বাঁদিকে চোখে পড়বে একটি ফোয়ারা, আর তার মাঝখানে হাতে মশাল নিয়ে একটি সৌধ, আর সেই সৌধটির চারিপাশে জলের যে পরিখাটি রয়েছে সেখানে কিন্তু মাছও আছে। সেখান থেকে সোজা রাস্তা ধরে একটু এগোলে বাঁদিকের একটি দেয়ালে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীরাম শর্মা আচার্যের 4 জন্মের অবতার পরিচয়। এরপর ঢুকে পড়লাম ঠিক তার উল্টো দিকে অবস্থিত গায়ত্রী দেবীর মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে গায়ত্রী দেবীর মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি ও গণেশের মূর্তি।
এরপর ঢুকে পড়লাম ঠিক তার পাশেই অবস্থিত একটি যজ্ঞশালায়। এখানকার কোনো রকম আচার অনুষ্ঠানে এই যজ্ঞশালা ব্যবহৃত হয়। যজ্ঞকুণ্ডের সামনে একটি ছবিতে রয়েছেন মা গায়ত্রী ও শ্রী রাম শর্মা আচার্য। সেখান থেকে বেরিয়ে এবার ঢুকে পড়লাম ঠিক তার পাশেই অবস্থিত মহাকাল মন্দিরে। এখানে মহাদেব কিন্তু রুদ্ররূপে বিরাজ করছেন, আর মহাদেবকে দুপাশ দিয়ে ঘিরে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আর সবকটি জ্যোতির্লিঙ্গই এখানে সর্পবেষ্টিত। গায়ত্রী আশ্রম ছাড়া কোনো আশ্রমেই যা চোখে পড়ে না। মহাকাল মন্দিরের ঠিক মাঝখানেই বিরাজ করছেন স্বয়ং নন্দী। এরপর সেখান থেকে বেরিয়ে কোনাকুনি এগিয়ে গেলাম একটি বিরাট জমায়েত মণ্ডপের দিকে, আশ্রমের বিশেষ অনুষ্ঠান যেখানে সম্পাদিত হয়। এরপর দেখে নিলাম পার্শ্ববর্তী গোশালা। গোমাতাদের দর্শন করে গোশালা থেকে একটু এগিয়ে দুপাশে সবুজ গাছপালা বেষ্টিত মাঝখানের একটি সরু রাস্তা দিয়ে এলে চোখে পড়বে মঞ্জু পার্বতী কৈলাস মানস সরোবরের এই মন্দির। বহু প্রাচীন হিন্দু ধর্ম সংস্কৃতিতে যে সপ্ত ঋষির উল্লেখ পাওয়া যায় তারা প্রত্যেকেই আছেন এই মন্দিরের গর্ভগৃহে, আর এদের নামানুসারেই কিন্তু আমাদের নক্ষত্র মণ্ডলের নাম হয়েছে সপ্তর্ষি মণ্ডল। ডান দিক থেকে দেখলে পরপর রয়েছেন মহর্ষি পরশুরাম, মহর্ষি চরক, ঋষি বিশ্বামিত্র, ভক্ত হনুমান। বাদিক থেকে রয়েছেন মহর্ষি ভাগীরথ, মহর্ষি বাল্মীকি, যাজ্ঞবাল্কয় ও মহর্ষি বশিষ্ঠ। ক্যামেরার সমস্যার কারণে ফুটেজ ডিলিট হয়ে যাওয়ায় সপ্তঋষিকে ভালোভাবে দেখাতে পারলাম না। সপ্তঋষির মাঝ বরাবর রয়েছেন ডান দিকে ভগবতী দেবী, মাঝখানে বেদমাতা গায়ত্রী, আর তার পাশেই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীরাম শর্মা আচার্য। এই মন্দির থেকে বেরিয়ে এবার এগিয়ে চললাম আশ্রমের মূল প্রবেশদ্বারের দিকে। ঢোকার সময় যে ফোয়ারাটি দেখিয়েছিলাম ঠিক তার পাশের রাস্তা দিয়ে একটু এগোলেই বাঁদিকে পড়বে দুর্গা মন্দির, যেটির বিগ্রহ শ্বেত পাথর দিয়ে নির্মিত। এবার দুর্গা মন্দির থেকে বেরিয়ে রাস্তা ধরে নাক বরাবর গেলে রয়েছে একটি কালী মন্দির। এখানে মা দক্ষিণাকালী রূপেই পূজিত হন। কালী মন্দিরের পাশেই রয়েছে বাচ্চাদের খেলার জন্য ও বিনোদনের জন্য একটি ছোট্ট পার্ক। ফোয়ারার সামনে থেকে মূল প্রবেশদ্বারের দিকে এগোলে ডান দিকে গেলেই দেখতে পাওয়া যাবে এই আশ্রমের কর্মকাণ্ডের কিছু অংশ। প্রতি রবিবার কিন্তু এখানে মেডিকেল ক্যাম্প হয়। মাত্র 20 টাকাতে চেক আপের পাশাপাশি এখানে ওষুধও দেওয়া হয়। এছাড়া 20 টাকাতেই যার চোখে চশমা প্রয়োজন তাকে চশমাও প্রদান করা হয়। আর 20 টাকার মধ্যেই শেখানো হয় কম্পিউটার ও সেলাই। মানে 20 টাকায় এক অভাবনীয় শিক্ষামূলক ও স্বাস্থ্যমূলক কর্মসূচি গ্রহণ করা হয় এখানে। এছাড়া বসন্ত পঞ্চমীতে এই আশ্রমে এক বিশেষ অনুষ্ঠান সংঘটিত হয়। এখানে রয়েছে একটি গ্রন্থাগার। এবার বেরোনোর পালা। মেন গেট দিয়ে ঢুকতেই সাদা রঙের একটি স্মৃতিসৌধ ছিল। এবার পৌঁছে গেলাম সেটির কাছে। সৌধের মাঝে হাতে ধরা মশালের নিচে একসঙ্গে ছোট থেকে বড় অনেক মানুষের সমাবেশের যে প্রতীকটি দেখা যাচ্ছে, এটির অর্থ হলো এই যে ভারতবর্ষের সমস্ত জাতিকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এই গায়ত্রী আশ্রম খোলা থাকার সময় আপনাদের জানাতে পারলাম না, তবে সকালের দিকে আসলে অবশ্যই কিন্তু এই আশ্রম খোলা পাবেন। শুধুমাত্র মন্দির বন্ধের সময়ের এক সময় সারণী আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আজ তবে থামা যাক, আবারও খুব শীঘ্রই সম্পূর্ণ এক নতুন জায়গার গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি তিতাস। আপনারা দেখছেন আমার চ্যানেল টুকরো ভ্রমণ। আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই জার্নি কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আজকের মতন টাটা, গুড বাই।